জন্ডিস আর ক্রনিক লিভার ডিজিজ এই দুটো হচ্ছে লং কোয়েশ্চেনের টপিকস। ঠিক আছে, জন্ডিস থেকে কি কি লং কোয়েশ্চেন আসতে পারে? একটা আসতে পারে জন্ডিসের ডেফিনেশন। ঠিক আছে, জন্ডিসের বিভিন্ন টাইপগুলো কিভাবে ক্লাসিফাই করা হয় সেটা, আর তার আন্ডারে যে কজগুলো আছে কজগুলো সেটা ডিরেক্টলি আসতে পারে, যেভাবে তোদের আগে পড়িয়েছি। কোয়েশ্চেনটা ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, যে তোদের যেটা বলে অ্যাপ্রোচ টু জন্ডিস, মানে একটা অ্যাপ্রোচ টু এ কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, অ্যাপ্রোচ টু এ কেস অফ হিমোলাইটিক জন্ডিস, এই ধরনের কোয়েশ্চেন হতে পারে। আর তোদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসতে পারে একটা এলএফটির রিপোর্ট দিয়ে দিল, ইন্টারপ্রিট দিস রিপোর্ট। ঠিক আছে, এই জায়গাটা কভার করব। সিএলডির কমপ্লিকেশন, প্রতিটা কমপ্লিকেশনের ডেফিনেশন, তার কজ, এইগুলো একভাবে আসতে পারে, যেটা অলরেডি তোদের পড়ানো আছে। সেই কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে আসতে পারে এইভাবে, যে একটা পেশেন্ট এসেছে, তার একটা টেন্স অ্যাসাইটিস আছে, হাউ টু অ্যাপ্রোচ দ্যাট কেস। ঠিক আছে, বা একটা অ্যাসাইটিসের ট্যাপিংয়ের রিপোর্ট দিয়ে দিল, যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালে হয়, হাউ টু ইন্টারপ্রিট দিস রিপোর্ট, এই রিপোর্ট থেকে আমি কি বুঝবো। তারপর কয়েকটা ফলো অন কোশ্চেন, যেগুলো তোর মানে অলরেডি কভার করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে জন্ডিসের অ্যাপ্রোচটা দিয়ে আমরা শুরু করছি। ঠিক আছে, অ্যাপ্রোচ টু এ কেস অফ জন্ডিস। তাহলে প্রথমে অ্যাপ্রোচটা কিভাবে আসবে? অ্যাপ্রোচের শুরুতে আমাদের থাকবে যে হিস্ট্রি, মানে যখনই একটা অ্যাপ্রোচ টাইপের কোশ্চেন লিখবো তখনই ফার্স্ট পয়েন্ট থাকবে হিস্ট্রি। এই হিস্ট্রি আমাকে থাকতে হবে, এই হিস্ট্রি থাকলে এই বুঝবো, এরকম ব্যাপার একটা। তারপরে আসবে আমার ল্যাবরেটরি বিভিন্ন ইনভেস্টিগেশনস মোডালিটি কি কি আছে, এই মোডালিটিতে কি আসতে পারে। তারপর একটা ফ্লো চার্ট। ঠিক আছে, আর অনেক সময় আসে ম্যানেজমেন্ট ফর্মে কোশ্চেনটা আসে। ম্যানেজমেন্ট ফর্মে কোশ্চেনটা এলেও প্রথমে আমার অ্যাপ্রোচটা থাকবে খুব ব্রিফলি, তারপরে ট্রিটমেন্টের উপর জোর থাকবে। যদি শুধু অ্যাপ্রোচ টু এ কেস অফ জন্ডিস বলে, সেখানে আমাকে ট্রিটমেন্ট লিখতে হবে না। কিন্তু যদি ম্যানেজমেন্ট অফ এ কেস অফ জন্ডিস আসে, তাহলে আমার অ্যাপ্রোচটাও থাকবে খুব জিস্ট করে, আর তার সঙ্গে আমার ট্রিটমেন্টটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জন্ডিস? Clinical definition and laboratory definition. Clinical definition মানে clinical jaundice, that means your bilirubin level should be more than 2.5 to become clinically relevant. Okay, and laboratory value wise more than 1.5 is termed as jaundice. তাহলে আমরা প্রথমে ফ্লো চার্টটায় চলে যাই। যদি আমার কোনো পেশেন্টের জন্ডিস থাকে, তাহলে বাই ডেফিনেশন আমার কি থাকছে? টোটাল বিলিরুবিন মোর দ্যান 1.5। ঠিক আছে, এরপরে আমি অ্যাসেস করব এটা কোন টাইপের জন্ডিস সেই হিসাবে, তাই তো? আনকনজুগেটেড আর কনজুগেটেড। আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া মিনস যেখানে আমার কনজুগেটেড বিলিরুবিন লেস দ্যান 15% থাকবে। ঠিক আছে, টোটাল ভ্যালুটা তো 1.5-এর বেশি হতেই হবে, তার সঙ্গে আনকনজুগেটেড যে কনজুগেটেড ফ্র্যাকশনটা থাকবে ইন কেস অফ আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া, ইট উইল বি লেস দ্যান 15%। ঠিক আছে, আচ্ছা, আর আরেকভাবে ভাগ করব কি, যদি আমার conjugated bilirubin less than 15%, conjugated bilirubin more than 20%। ঠিক আছে, এই দুটো করে আমি ভাগ করে নিলাম আমার টাইপস অনুযায়ী। আচ্ছা, এই পার্টটাতে আমরা পরে আসছি, লাস্টে আসছি। প্রথমে কনজুগেটেড ফ্র্যাগমেন্টে চলে যাই। কনজুগেটেড যদি টাইপটা হয়, মানে যেখানে আমার মানে কনজুগেটেড বিলিরুবিন মোর দ্যান 20%, তখন আমি কি করব? তখন আমি এনজাইম অ্যানালিসিসটা করব। এনজাইম অ্যানালিসিসে আমি কি দেখব? আমি দেখব আমার হেপাটোসেলুলার টাইপটা আছে নাকি আমার কোলেস্ট্যাটিক টাইপটা আছে, তাই তো? আমি কিভাবে আমি কোন এনজাইমসগুলো দেখে বুঝবো এটা হেপাটোসেলুলার টাইপ নাকি এটা আমার কোলেস্ট্যাটিক টাইপ? সে তো তুই সবকটা এনজাইমসের নাম বলে দিলি, 4টে এনজাইমসের নাম বললি। এবার আমি বুঝবো কিভাবে হেপাটোসেলুলার টাইপে আমার কোন এনজাইমসগুলো বাড়বে? এএলপি আর
এএসটি, এএসটি আর এএলটি, তাই তো? মানে আমার হচ্ছে এসজিওটি এসজিপিটি, এই দুটো বাড়বে। এই দুটোর মধ্যে কোনটা মোর স্পেসিফিক? এএলটি, ঠিক আছে, মানে এসজিপিটি এটা হলো মোর স্পেসিফিক। কেন না এসজিওটি বা যেটাকে আমরা এএসটি বলি, সেইটা গোটা জিআই ট্র্যাক্টের বিভিন্ন জায়গার লিসনেই বাড়তে পারে, ঠিক আছে? এইটা গেল। আর কোলেস্ট্যাটিক টাইপটায় কি আসবে? অ্যালকালাইন ফসফেটেজ আর জিজিটি বাড়বে, ঠিক আছে? এবার জিজিটি কোন, এবার এখানে জানতে হবে জিজিটি কোন কোন কেসে বাড়ে আর হচ্ছে মানে এতে হয়, মানে জিজিটি সবসময় মনে রাখবি অনলি জিজিটি এলিভেশন তার খুব কম ভ্যালু আছে, ঠিক আছে? সবসময় জিজিটি এলিভেশনকে ইন্টারপ্রেট করতে হবে ইন কনটেক্সট টু অ্যালকালাইন ফসফেটেজ। জিজিটি স্মোকিং, অ্যালকোহলিজম এইসব কেসগুলোই বাড়ে, ওবেসিটিতে বাড়ে, প্রেগনেন্সিতে কমে, ঠিক আছে জিজিটি। যদি অ্যালকালাইন ফসফেটেজ বাড়ে অ্যালং উইথ জিজিটি, তার মানে আমার কোলেস্টাসিস কনফার্ম, ঠিক আছে? কেন শুধু অ্যালকালাইন ফসফেটেজ সেন্সিটিভ নয়? কারণ হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজের দুটো সোর্স, একটা মেমব্রেন অফ সিবিডি, এইটা একটা সোর্স, আর একটা ইম্পর্টেন্ট সোর্স হলো বোন, ঠিক আছে? ডিফারেন্ট বনি লিসেন্স, মানে আমার প্যাজেটস ডিজিজ, রিকেট, হাইপার প্যারাথাইরয়েডিজম, এই সব কেসেতেও আমার অ্যালকালাইন ফসফেটেজ বাড়তে পারে, ঠিক আছে? যদি অ্যালকালাইন ফসফেটেজ এলিভেশন থাকে অ্যালং উইথ জিজিটি, তার মানে কোলেস্টাসিস কনফার্ম। ঠিক আছে? আর ইউজুয়ালি এখানে কি হয়, এসজিপিটি এলিভেশন ইজ মোর দ্যান এসজিওটি এলিভেশন, এক্সেপ্ট কোন কেসে আমার এসজিওটি এলিভেশন মোর দ্যান এসজিপিটি এলিভেশন? না, তোদের অ্যালকোহলিক লিভার ডিজিজ পড়ালাম। অ্যালকোহলিক লিভার ডিজিজে কি হয়? দ্য হলমার্ক অফ অ্যালকোহলিক, হ্যাঁ হ্যাঁ, SGOT elevation is more compared to SGPT only in case of alcoholism. ওকে, আদার কজে যদি আমার লিভার ডিজিজ হয় সেই ক্ষেত্রে SGPT elevation is more compared to SGOT elevation. ওকে, আচ্ছা। এবার মনে কর আমি এখান থেকে বুঝতে পারলাম যে এই পেশেন্টটার কোলেস্ট্যাটিক মানে কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া আছে, সেইটাকে আমি মোটামুটি ক্লাসিফাই করলাম আমার হেপাটোসেলুলার টাইপ না কোলেস্ট্যাটিক টাইপ। এরপরে আমি এগোবো কি করে? এর পরের ধাপটা স্পেশালি কোলেস্ট্যাসিসের ক্ষেত্রে দুটো টেস্ট, আমার আল্ট্রাসোনোগ্রাফি আর মেনলি এমআরসিপি, এই দুটো টেস্ট এরপর করা হয়, ঠিক আছে? আমি কোলেস্ট্যাটিক সাইডে চলে আসছি। কোলেস্ট্যাটিক সাইডে আছি, আমি আল্ট্রাসোনোগ্রাফি অ্যাপ্লাই করলাম আর আমি এমআরসিপি অ্যাপ্লাই করলাম, বা ধরে নে আমি প্রথমে ইউএসসি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এতে আমি দেখব যে আমার অবস্ট্রাকশনের লেভেলটা কোথায়, ইন্ট্রাহেপাটিক না এক্সট্রা হেপাটিক। ইন্ট্রাহেপাটিক না এক্সট্রাহেপাটিক কিভাবে বুঝবো? যে আমার লিভারের মধ্যে যে বিলিয়ারি র্যাডিক্যালসগুলো আছে সেইগুলো প্রমিনেন্ট, ঠিক আছে, কিন্তু রেস্ট অফ দ্য সিবিডির লুমেন নর্মাল, তাহলে আমি কি বুঝবো? আমার ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশন হয়েছে, ঠিক আছে? ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি র্যাডিক্যালসগুলো যদি ডাইলেটেড পাই, ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি র্যাডিক্যালস এইগুলো যদি আমার ডাইলেটেড পাই, তাহলে আমি বুঝবো আমার ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশন হয়েছে। আর যদি দেখি ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি র্যাডিক্যালসও ডাইলেটেড প্লাস সিবিডি ডাইলেটেড,
তাহলে বুঝবো এক্সট্রা হেপাটিক অবস্ট্রাকশন হয়েছে। ঠিক আছে, যদি এখানে অবস্ট্রাকশন হয় তাহলে শুধু র্যাডিক্যালসগুলো ডাইলেট হবে, আর যদি নিচে ডাইলেট হয়, নিচে অবস্ট্রাকশন হয়, তাহলে সিবিডি প্লাস আইএইচবিআর সবকটাই ডাইলেটেড হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি ইউএসজি আর এমআরসিপি অ্যাপ্লাই করে আমি এই দুটো টাইপে ভাগ করতে পারবো, তাই তো? আচ্ছা, এবার আমাকে জানতে হবে যে ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিসের কজ কি, এক্সট্রা হেপাটিক কোলেস্টাসিসের কজ কি, ওই সম্বন্ধে একটা ব্রিফ ডিসকাশন আমি ওখানে যাব। তারপর এই কজগুলোকে তোরা মোটামুটি ওখানে ঢুকিয়ে দিবি যে ইন্ট্রাহেপাটিক, মানে এই টেবিলটা না, বেসিক্যালি এর পরের টেবিলটা দেখ, ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস যে কজগুলো আছে সেইগুলো ডিসকাশন চলে আসবে এই সাইডে। ঠিক আছে, আর এবার চলে এলো আমার, যদি এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অবস্ট্রাকশন থাকে সেই ক্ষেত্রে আমার এমআরসিপির রোলটা চলে আসবে। এক্সট্রা হেপাটিক যে বিলিয়ারি অবস্ট্রাকশন আছে সেখানে আমি এমআরসিপির রোলটা চলে আসবে। এমআরসিপি দিয়ে আমি কি বুঝতে পারবো যে অবস্ট্রাকশনটা উইদিন লুমেন, আউট মানে ইন দ্য লুমেন অর আউটসাইড লুমেন, এই জিনিসটা আমাকে এমআরসিপি বলতে পারবে। ঠিক আছে, এবার ইন্ট্রাহেপাটিক পরেরটায় চলে যাবে, সরি এক মিনিট। এবার এখানে দেখ, ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশনের কজ কি, মেনলি দুটো। একটা ইন্ট্রাহেপাটিক অনেক সময় ওয়ার্ম থেকে যায়, সেটা একটা ইন্ট্রাহেপাটিক লুমিনাল কজ, লুমিনের ভেতরের কজ একটা ওয়ার্ম হতে পারে। আর সিবিডি ক্যালকুলাস, সিবিডি ক্যালকুলাস, ঠিক আছে, সবসময় মনে রাখবি যে গল ব্লাডারে যদি স্টোন থাকে তাহলে জন্ডিস নাও হতে পারে। ঠিক আছে, সিবিডি মানে জন্ডিস ইজ এ ফিচার অফ সিবিডি ক্যালকুলাস। ঠিক আছে, সিবিডি ক্যালকুলাস হতে পারে আর রাউন্ড ওয়ার্ম হতে পারে, তার জন্য ইন্টারলুমিনাল কজ হতে পারে। আর আমরা এমআরসিপির অ্যাডভান্টেজ কি, এমআরসিপি তোর মানে আমার এমআরআই যে মোডালিটি সেটা হলো কি সফট টিস্যুর ডেলিনিয়েশনটা খুব ক্লিয়ারলি করতে পারে, সফট টিস্যুর কোন লেভেলে লিসেন, কোথায় প্রবলেম সেটা খুব ক্লিয়ার কাট বলতে পারে, সেই জন্য আমরা এমআরসিপি প্রেফার করি। ওয়ালের কজ হতে পারে, প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস হতে পারে, কলিডোকাল সিস্ট হতে পারে, কোলাঞ্জিওকার্সিনোমা হতে পারে, বা একটা পোস্ট সার্জিক্যাল ওখানে হয়তো একটা অবস্ট্রাকশন হয়েছে, এই কজগুলো হতে পারে সিবিডির লুমিনাল কজ। ঠিক আছে, আর কি হতে পারে, এক্সট্রা লুমিনাল কজেও জন্ডিস পেতে পারি, তার মধ্যে সবচেয়ে কমন কি পেডিয়াম্পুলারি সিএ, সিএ হেড অফ প্যানক্রিয়াস, এইগুলো আমরা পেতে পারি। ঠিক আছে, এই ডেলিনিয়েশনটা করতে পারে একমাত্র এমআরসিপি। আল্ট্রাসোনোগ্রাফিতে বোঝা যেতে পারে কিন্তু সবসময় খুব ক্লিয়ার কাট হয় না। ঠিক আছে, ওই জন্য এমআরসিপির রোলটা এখানে আরো ইম্পর্টেন্ট ভাবে আসে। আচ্ছা, এবার চলে আসছি তোর হেপাটোসেলুলারের কজ। হেপাটোসেলুলারের অ্যাপ্রোচ কি করব, এই সাইডে অ্যাপ্রোচটা বুঝতে পারলি, জন্ডিস থেকে কনজুগেটেড কিভাবে এলাম, কনজুগেটেড থেকে কোলাস্ট্যাটিক কিভাবে এলাম, আর কোলাস্ট্যাটিক জন্ডিসকে কিভাবে অ্যাপ্রোচ করলাম, এই অবধি পরিষ্কার হলো? আচ্ছা, এবার যদি কোলাস্ট্যাটিক সাইডে না থাকে, আমার হেপাটোসেলুলার সাইডে থাকে, তাহলে এর অ্যাপ্রোচটা কিভাবে করব? তাহলে হেপাটোসেলুলারে আমার কি কি কজ রয়েছে দেখ, আমার সবচেয়ে আগে রয়েছে ভাইরাল হেপাটাইটিস। ঠিক আছে, তারপর কি রয়েছে ডিফারেন্ট টপিক্যাল ফিভার, তারপর কি রয়েছে ড্রাগ ইনডিউসড, আর তার সঙ্গে কি রয়েছে অ্যালকোহল, ইসচেমিক লিভার ইনজুরি, অটোইমিউন হেপাটাইটিস, উইলসন ডিজিজ। তাহলে এই পার্টের অ্যাপ্রোচে আমার কি থাকবে, সবসময় প্রথমেই থাকবে ডিফারেন্ট হেপাটোট্রপিক ভাইরাসের জন্য হেপাটাইটিস বি, টেস্ট ফর হেপাটাইটিস বি, টেস্ট ফর এইচসিভি। ঠিক আছে, আমার ড্রাগ হিস্ট্রি থাকবে ডিটেলডে। ওকে, তারপর অ্যালকোহল হিস্ট্রি থাকবে, তার সঙ্গে কি থাকবে আমার বিভিন্ন হার্বাল মেডিসিন, তারপর হচ্ছে আমার এই কি বলে মাশরুম পয়জনিং, এই জিনিসগুলো এই পাশে চলে আসবে। অটোইমিউন হেপাটাইটিস, অটোইমিউন হেপাটাইটিস তোদের ডিটেলসে পড়াইনি কারণ তোদের টপিকসেও দেয়নি আর তোদের জন্য জিনিসটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, হ্যাঁ, অটোইমিউন হেপাটাইটিসের কিছু স্পেসিফিক মার্কার আছে, 4টে মার্কার আছে, সেই মার্কারগুলো তোরা পরে পড়িস, পরে সেইভাবে ঢুকিয়ে দিতে পারবি। মার্কারস ফর অটোইমিউন হেপাটাইটিস লিখে দিলেই তোদের জন্য চলবে। এই টেস্টগুলো আমি করব যদি এই সাইডে থাকে।
এবং অবশ্যই সবসময় মনে রাখবি হেপাটোসেলুলার সাইডেও তোর আমার সবসময় আল্ট্রাসোনোগ্রাফি লেখা থাকবে, ঠিক আছে? কারণ কোনো অনেক সময় ওভারল্যাপ করে মানে আমাদের যে ভাইরাল হেপাটাইটিস থাকে তাতেও সাম অ্যামাউন্ট অফ কোলেস্টাসিস সামটাইমস ইজ পসিবল, দ্যাটস ওয়াই আল্ট্রাসোনোগ্রাফি উইল বি মেনশনড হিয়ার অলসো। আচ্ছা, তার মানে আমাকে এই যে কজগুলো আছে কজগুলোর জন্য টেস্ট এমপ্লয় করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি? মানে কোয়েশ্চেনটা দুভাবে আসতে পারে, হোয়াট আর দ্য কজেস বলে একদম ফ্ল্যাট কোয়েশ্চেন হতে পারে, তখন তোকে লিস্ট আউট করে লিখতে হবে। আর যদি অ্যাপ্রোচ ফর্মে আসে তখন প্রতিটা যে এই কজগুলো আছে তার টেস্টগুলোকে তোকে লিখতে হবে, এই জিনিসগুলো আমি দেখবো আর একটা আল্ট্রাসোনোগ্রাফিও করে দেখবো টু কনফার্ম হোয়েদার অবস্ট্রাকটিভ কম্পোনেন্ট ইজ দেয়ার অর নট, ঠিক আছে? তাহলে আমার মানে কনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়ার সাইডটা বলা হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমার আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া আসে, এখানে আমাকে সবসময় ক্লাসিফাই করতে হবে প্রথমে যে হিমোলাইসিস আছে না হিমোলাইসিস নেই, ঠিক আছে? সবার আগে হিমোলাইসিস যদি থাকে তাহলে আমি কিভাবে বুঝবো? সবসময় মনে রাখবি কনজুগেটেড আর আনকনজুগেটেড যেই ধরনেরই হাইপারবিলিরুবিনিমিয়া হোক না কেন, যদি সেটা কনজেনিটাল কজ হয়, মানে আমার বিভিন্ন এনজাইম ডেফিসিয়েন্সির জন্য হয়, তাতে আমার এসজিওটি, এসজিপিটি, অ্যালকালাইন ফসফেট, জিজিটি এই চারটের সিগনিফিকেন্ট চেঞ্জ আসে না, ঠিক আছে? এই কথাটা সবসময় মনে রাখবি যে আমার কনজেনিটাল যে চারটে কজ আছে, রোটোর্স, ডুবিন জনসন, তার সঙ্গে হচ্ছে ক্রিগলার নেজার, এই যে কজগুলো আছে এইগুলোতে কখনো এনজাইম এলিভেশন হয় না। আমি ল্যাবরেটরি সায়েন্স বলি, অন্যভাবে বলবো, যদি আমি ক্লিনিক্যাল সায়েন্স বলি তাহলে সবার আগে 1 নম্বর কি আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার এলডিএইচ, হ্যাপ্টোগ্লোবিন এই লেভেলগুলো বাড়বে। আচ্ছা, আমি কিসে হ্যাপ্টোগ্লোবিন ডিক্রিজ হবে, মানে এগুলো মার্কার, তো মানে সেটা দুরকম হয়, পজিটিভ মার্কার হয়, নেগেটিভ মার্কার হয়। হ্যাপ্টোগ্লোবিন এর লেভেলগুলো দেখতে পাবো। 3 নম্বর হচ্ছে বিভিন্ন আমি হিমোগ্লোবিনোপ্যাথিস পেতে পারি, মেমব্রেন ডিফেক্ট পেতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লিনিক্যাল সায়েন্সের মধ্যে স্প্লেনোমেগালি পেতে পারি, এক্সট্রামেডুলারি এরিথ্রোপোয়েসিস পেতে পারি। আচ্ছা, এখানে কি পেতে পারি? রেটিকুলোসাইট কাউন্ট আমি ইনক্রিজ পাবো, ঠিক আছে? এই মার্কার্সগুলো থাকবে। তাহলে আমার এই মার্কার্সগুলো এলে আমি হিমোলাইটিক জন্ডিসের সাইডটাতে আমি এগুলো পাবো, ঠিক আছে? এই পয়েন্টসগুলোর উপর আমি কিছু কথা লিখবো, তারপর হচ্ছে আমি তার 2-3টে কজের এক্সাম্পল দেবো। এই সাইডে হয়ে গেল। আর কি হলো, এইগুলো ছাড়াও আরো বিভিন্ন কজ আছে, যেমন ধর নিচে ড্রাগ ইনডিউসড দেখতে পাচ্ছিস, অ্যাটাজানাভির, এইগুলো হচ্ছে তোর সব অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস, কিটোকোনাজোল অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস যদি সেই ইনফেকশনগুলোর থাকে, রিফাম্পিসিন সাইক্লোস্পোরিনের দ্বারা হতে পারে, সেই হিস্ট্রি থাকতে হবে। হার্ট ফেলিওরে হতে পারে মানে এই জিনিসগুলো হচ্ছে মানে তোর হিস্ট্রি থেকে আসবে আদার্সের মধ্যে। এই হিস্ট্রি থাকলে আমি এটা কনসিডার করব, এইভাবে আমি উত্তরটাকে লিখবো, ঠিক আছে? বোঝানো গেল? আচ্ছা, এবার আমার ফ্লো চার্টটা হয়ে গেল। আমি কি বললাম? ফ্লো চার্টটা হচ্ছে 3 নম্বর অ্যাসপেক্ট। সবার আগে থাকবে কি হিস্ট্রি, 2 নম্বর ইনভেস্টিগেশন, 3 নম্বর হচ্ছে ফ্লো চার্ট। হিস্ট্রিতে কি আমি বলবো, যখন আমি জন্ডিসের হিস্ট্রি শুরু করছি সবার আগে আমি ইউরিনের কালার, স্টুলের কালার, ইচিং, তার সঙ্গে হচ্ছে চারকট স্ট্র্যাড, এই চারটের জিনিস আমি বলবো। যদি পেশেন্টার ইচিং থাকে দ্যাট সিগনিফাই, মানে প্রুরাইটাস থাকে দ্যাট সিগনিফাইজ কোলেস্টাসিস। প্রুরাইটাস ইজ এ ফিচার অফ কোলেস্টাসিস, হিস্ট্রির মধ্যে ওটা থাকবে। 2 নম্বর কি থাকবে হিস্ট্রির মধ্যে, যে ডার্ক কালার্ড ইউরিন, পেল কালার্ড স্টুল, এই কম্বিনেশনটা কি কাকে ডিটারমিন করে? ডার্ক কালার ইউরিন, ক্লে কালার্ড স্টুল ইন এ কনটেক্সট অফ জন্ডিস। কোন টাইপের জন্ডিসে হয় এটা? কনজেনিটাল না, অবস্ট্রাকটিভ। হাই কালার্ড ইউরিন,
ক্লে কালার্ড স্টুল, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার। হেপাটোসেলুলার জন্ডিসে কিছুটা এর অ্যাসপেক্ট আসতে পারে, কারণ সাম অ্যামাউন্ট অফ কোলেস্টাসিস ইজ কমন ইন হেপাটাইটিস, বাট হাই কালার ইউরিন অ্যান্ড মানে পেল কালার স্টুল উইল নেভার বি প্রেজেন্ট ইন এ কেস অফ হিমোলাইটিক জন্ডিস। ঠিক আছে, পরিষ্কার? আমার হিস্ট্রিতে এই তিনটে জিনিস থাকবেই। হিস্ট্রিতে আরেকটা জিনিস থাকবে, আমার হচ্ছে প্রোড্রোমাল সিনড্রোম, মানে এই জন্ডিসের আগে একটা ম্যালেজ, একটা ফিভারিসনেস, একটা মানে প্রলংড নসিয়েটিং ফিচার, এগুলো যেগুলো থাকে, দিজ আর কল্ড ফিচার্স অফ ভাইরাল প্রোড্রোম। মানে ভাইরাল হেপাটাইটিস যদি থাকে তাহলে এই ফিচার্সগুলো আমি পাবো। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে মোটামুটি হিস্ট্রি পার্টটা কমপ্লিট হলো। ইনভেস্টিগেশনসে কি এলো? ইনভেস্টিগেশনের মধ্যে সবার আগে আমার এলএফটি ইন্টারপ্রিটেশন সম্বন্ধে আমি কিছু লিখলাম, যে আমার জন্ডিসটা এরকম এরকম, জন্ডিসের ডেফিনেশনটা কি হলো, তার টাইপস কি, এই টাইপসে এটা মানে এর মানে এটা, এগুলো লিখলি। তারপর 4টে এনজাইমসের ইন্টারপ্রিটেশন সম্বন্ধে কিছু লিখলি। তারপর যদি আমার প্লেটলেট কম থাকে, আইএনআর বেশি থাকে, সেইগুলো আমার ক্রনিক লিভার ডিজিজ অ্যাসোসিয়েটেড সেটাকে সিগনিফাই করে, এইগুলো লিখলি। তারপর তোরা আল্ট্রাসোনোগ্রাফি, এমআরসিপি, এদের কি রোল সেটা সম্বন্ধে 2-1 লাইন লিখলি। তারপর ফ্লোচার্টটা বানালি তোদের মতো করে। আমি কোনো ফ্লোচার্ট তো দিয়ে দিচ্ছি না, কারণ কোনো ফ্লোচার্টটাই এক্স্যাক্ট নয়, তোরা সেই ফ্লোচার্টটা নিজের মতো করে বানিয়ে নিবি এভাবে ভাগ করে করে। ঠিক আছে, তাহলে তোর অ্যাপ্রোচ টু এ কেস অফ জন্ডিস এইভাবে লিখবি। আর অ্যাপ্রোচ টু এ কেস অফ জন্ডিস ছাড়া আর কি লং কোয়েশ্চেন হতে পারে? একটা স্ট্রেট ফরওয়ার্ড যেটা বললাম, যে বিভিন্ন টাইপস জিজ্ঞেস করলো, একটা হতে পারে বিলিরুবিন মেটাবলিজম, একটা লং কেসের হতে পারে। ঠিক আছে, এইগুলো লং কেস হতে পারে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বললাম প্র্যাকটিক্যালে আসে, এলএফটির ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, এলএফটি একটা রিপোর্ট দিয়ে দিল, এই রিপোর্টটাকে ইন্টারপ্রিট করো। তাহলে জানতে হবে আমার এলএফটি রিপোর্টে কি কি থাকে। এলএফটি রিপোর্ট শুরু হয় টোটাল বিলিরুবিন দিয়ে, যেটাকে আমার ডিফাইন করছে জন্ডিস আছে না নেই। 2 নম্বর কি, কনজুগেটেড আর আনকনজুগেটেড বিলিরুবিনের লেভেল থাকবে, সেখান থেকে তুই টাইপটা ক্লাসিফাই করতে পারবি। 3 নম্বর কি থাকবে, 4টে এনজাইমস। ঠিক আছে, 4টে এনজাইমস দিয়ে কিভাবে ইন্টারপ্রিট করবি তোরা ডিসকাস করলাম। তারপর থাকবে টোটাল প্রোটিন। ঠিক আছে, তার মধ্যে অ্যালবুমিন কতটা, গ্লোবিউলিন কতটা। হ্যাঁ, সবসময় মনে রাখবি, ইন কেস অফ ক্রনিক লিভার ডিজিজ অ্যালবুমিন উইল ডিক্রিজ অ্যান্ড রেশিও অফ অ্যালবুমিন ইজ টু গ্লোবিউলিন উইল বি অল্টার্ড, যেটাকে বলে অল্টার্ড এজি রেশিও। ঠিক আছে, এলএফটির মধ্যে মোটামুটি এই 4টে প্যারামিটার তোদেরকে দেখতে হবে, এর বেসিসে ইন্টারপ্রিট করতে হবে। ঠিক আছে, প্রোটিন, তার মধ্যে অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিওটা অল্টার্ড না সেটা ইন্ডিকেট করবে, সিএলডি আছে না নেই তাকে। আর এছাড়া আর ইম্পর্টেন্ট কোন কোন ল্যাব মানে ইনভেস্টিগেশনস লাগে, আমরা যে সিবিসিটা করি, ইন প্রেজেন্স অফ সিএলডি আমার প্লেটলেট কাউন্টটা কমে। ঠিক আছে, আচ্ছা, আর আমার আইএনআর মানে যেটা আমার ব্লিডিং টেন্ডেন্সিটাকে বাড়ায়, সেই এটা বাড়ে। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবি। আচ্ছা, আমাকে সব সময় ক্রিয়েটিনিন দেখতে হবে। একটা সিএলডি পেশেন্ট যার অ্যাসাইটিস আছে, তার ক্রিয়েটিনিনটা বাড়ছে, এটা অনেক সময় হেপাটোরেনাল সিনড্রোমের জন্য হতেও পারে। ওকে, আর কি দেখবো, সোডিয়াম পটাশিয়ামের লেভেল দেখবো। ইউজুয়ালি সোডিয়াম লেভেলটা ফল করে। ঠিক আছে, এইগুলো আদার যে ফিচার্সগুলো আমরা পেতে পারি অন্যান্য টেস্টে। আচ্ছা, অ্যাকিউট লিভার ফেলিওর, এটা একটা শর্ট নোট হতে পারে। ডেফিনেশনটা একদম পরিষ্কার করে মনে রাখবি।
ক্লিনিক্যাল ডেফিনেশন অফ অ্যাকিউট লিভার ফেলিওর ইজ অনসেট অফ, মানে দ্য ডিফারেন্স বিটুইন অনসেট অফ জন্ডিস অ্যান্ড অনসেট অফ হেপাটিক এনসেফালোপ্যাথি লেস দ্যান 8 weeks। ঠিক আছে, দ্যাট ইজ ক্লিনিক্যাল ডেফিনেশন অফ অ্যাকিউট লিভার ফেলিওর। এবার সেটাকেই ভালো করে বলতে গেলে কি হবে, ভালো করে বলতে গেলে বলতে হবে যে অনসেট অফ ফালমিনেন্ট ফিচার্স অফ ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর লাইক হেপাটিক এনসেফালোপ্যাথি প্লাস মাইনাস কোয়াগুলোপ্যাথি অ্যাপিয়ার্স উইদিন 8 weeks অফ সিমটমস অফ ভাইরাল হেপাটাইটিস। সিমটমস অফ হেপাটাইটিস, সিমটমস অফ হেপাটাইটিস বলতে টেকনিক্যালি আমরা বুঝি জন্ডিসকে। ঠিক আছে, আচ্ছা, আর তার কজ, এইটা একটা শর্ট নোট হতে পারে। ক্রনিক লিভার ডিজিজ সবসময় মনে রাখবি ডিউরেশন হচ্ছে 6 months। ঠিক আছে, 6 months-এর হিস্ট্রি থাকতেই হবে। এখান থেকে সিএলডি, তারপর পোর্টাল হাইপারটেনশন, অ্যাসাইটিস, সব কটা জিনিস সেপারেট করে প্যাথোজেনেসিস কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, প্যাথোজেনেসিসগুলো প্রায় একই, সেটা সবার ক্ষেত্রে একই রকম লিখলেও হয়ে যাবে। সিরোসিসের যে কমপ্লিকেশনগুলো আছে, কমপ্লিকেশনগুলো ভালো করে পড়বি, কোনটা কিসের কমপ্লিকেশন যেন ক্লিয়ারলি হয়। ঠিক আছে, কোনটা হেপাটোসেলুলার ফেলিওরের কমপ্লিকেশন, কোনটা সিএলডির কমপ্লিকেশন। ঠিক আছে, আর কখনোই হেপাটোসেলুলার কার্সিনোমাকে ভুলবি না, সবসময় লিখবি। ওটা যদি না লেখা হয় তাহলে কিন্তু ডেফিনেটলি মার্কস কাটা যাবে। পোর্টাল হাইপারটেনশনের প্যাথোজেনেসিস, এই চারটা সবসময় মনে রাখবি। এই টেবিলটা তোরা বহু জায়গায় লিখতে পারবি। সবসময় মনে রাখবি যে এইটা গোটা যে পোর্টাল হাইপারটেনশন, এটা একটা ভিসিয়াস সাইকেল ফর্ম করে। এর শুরুটা কোথায়? শুরুটা হয় হচ্ছে আমার পোর্টাল হাইপারটেনশন থেকে। পোর্টাল হাইপারটেনশন মানে আমার যে হেপাটিক্স মানে সাইনোসয়েডগুলো আছে, মানে যেই ব্লাড ভেসেলসগুলো থ্রু দিয়ে পোর্টাল ভেন থেকে ব্লাড হেপাটিক ভেনে যাচ্ছে, তার মাঝে যে পার্টটা থাকে তাকে বলে সাইনোসয়েড। সাইনোসয়েডটা কি দিয়ে লাইন্ড হয়? এইটা তোর হচ্ছে এন্ডোথেলিয়াল সেলস দিয়ে লাইন্ড হয়। এই জায়গাটার একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে, আর এই যে এন্ডোথেলিয়াল সেলগুলো আছে তার সাইনোসয়েডসের পাশে একটা ফাইব্রোসিস হয়। এই এন্ডোথেলিয়ালগুলোর মধ্যে একটা রেজিস্ট্যান্স বাড়া, এর মধ্যে ফ্লোটাকে একটা মানে একটা প্যাসিভ রেজিস্ট্যান্স ফ্লোয়ের ওপর, আর তার ওপরে একটা ফাইব্রোসিসের কেসিং। এই জিনিসটা হলো প্রাইমারি ইভেন্ট। তার জন্য কি হচ্ছে, আমার পোর্টাল প্রেসার গ্রেডিয়েন্টটা বাড়তে থাকে। ঠিক আছে, নর্মাল পোর্টাল প্রেসার গ্রেডিয়েন্ট লেস দ্যান 5। ঠিক আছে, মোর দ্যান 5 ইন কেস অফ পোর্টাল হাইপারটেনশন। আচ্ছা, এবার এখানেও আবার দুটো জিনিস আছে। একটা হচ্ছে মেকানিক্যাল কজ, মানে আমার এখানে পাশের রিজেনারেটিভ নডিউলস তৈরি হয়েছে, রিজেনারেটিভ নডিউলসগুলো ওই সাইনোসয়েডকে কম্প্রেস করছে, এবং সাইনোসয়েডের ওপরে একটা ফাইব্রোসিস হয়েছে। তারা কি করছে? একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন করছে। এছাড়াও সাইনোসয়েডগুলো তো আমার এন্ডোথেলিয়াল সেল দিয়ে তৈরি, এই এন্ডোথেলিয়াল সেলসের ডিসফাংশন হয়, তাকে বলে ডায়নামিক কজ। ঠিক আছে, এই দুটো জিনিস মিলিয়ে আমার ইনিশিয়াল পোর্টাল প্রেসারটাকে বাড়ায়। এইটা যখন একটা ক্রিটিক্যাল প্রেসারের বেশি যাবে, যখন 5-এর ওপর চলে যাবে, তখন আরও কিছু জিনিস ঘটবে। যখন 10-এর ওপর চলে যাবে তখন কি হবে? এই প্রেসারটা রিলিজ করার জন্য কোল্যাটারাল সার্কুলেশনগুলো খুলবে। কোল্যাটারাল সার্কুলেশন মানে আমার বিভিন্ন জায়গায় ভ্যারিসেস ফর্মেশন হবে, পোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস তৈরি হবে। যখন অ্যানাস্টোমোসিস তৈরি হবে তখন ডেসপাইট এখানকার রেজিস্ট্যান্স থাকা সত্ত্বেও আমার কিন্তু সার্কুলেশনের ফ্লোটা বেড়ে যাবে। ঠিক আছে, এবার আমার যে পোর্টাল প্রেসারের দেখ ওপরে ফর্মুলাটা লেখা আছে, পোর্টাল প্রেসারের যে গ্রেডিয়েন্ট সেটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হলো রেজিস্ট্যান্স, যেটা প্রথমেই ফিক্সড বা কিছুটা ডায়নামিক, তার সঙ্গে আমার যখন ফ্লোটা বেড়ে গেল তখন আরও জিনিসটা বেড়ে গেল। এরপরে একটা ভিসিয়াস সাইকেল তৈরি হয়। এই কনস্ট্যান্ট যত বাড়বে তত হচ্ছে সার্কুলেশন খুলতে থাকবে পাশাপাশি ফ্লোয়ের রেট আরও বাড়তে থাকবে, তত হচ্ছে আমার পোর্টাল প্রেসার বাড়তে থাকবে। ঠিক আছে, বোঝা গেল ভিসিয়াস সার্কেলটা কিভাবে তৈরি হচ্ছে? বুঝতে পারলি? একটা ইনিশিয়াল মানে পার্ট দিয়ে শুরু হয়েছিল। শুরুটা কি করে হয়েছিল না, ওই জায়গায় একটা লোকাল অবস্ট্রাকশন ডিউ টু রিজেনারেটিভ নডিউল ফর্মেশন, তারপরে ওখানে ফাইব্রোসিস এবং তার সঙ্গে এন্ডোথেলিয়াল ডিসফাংশন, সেখান থেকে প্রবলেমটা শুরু হলো। প্রবলেমটা যখন পোর্টাল প্রেসারকে একটা গ্র্যাডিয়েন্ট ক্রস করিয়ে দিল, তখন কি হলো, প্যারালাল সার্কুলেশনগুলো পোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিসগুলো খুলে গেল। অ্যানাস্টোমোসিস যেই খুললো আমার ফ্লো রেটটা বেড়ে গেল। এবার পোর্টাল প্রেসার ইজ এ মানে প্রোডাক্ট অফ দিস টু ফ্যাক্টরস।
যখন পাসের ফ্যাক্টরটা বাড়তে শুরু করলো তখন ভিসিআর সাইকেলটা ফর্ম হয়ে গিয়ে কনস্ট্যান্ট আমার পোর্টাল প্রেসারটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই এই টেবিলটা মনে রাখবি সবসময়। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা, আবার পোর্টাল হাইপারটেনশনের টাইপস ফাইপস আছে, ভালো করে পড়িস এগুলো। সব সময় ইসোফেজিয়াল ভ্যারিসেসের ম্যানেজমেন্ট পড়তে হবে। ঠিক আছে, ইসোফেজিয়াল ভ্যারিসেসের ম্যানেজমেন্ট তোদের আবার পড়াবো। ইসোফেজিয়াল ভ্যারিসেসের ম্যানেজমেন্ট সবসময় মনে রাখবি যে যদি মেডিকেল ম্যানেজমেন্টে যাই, মেডিকেল ম্যানেজমেন্টে আমার কি কি আছে, কি কি দিয়ে আমি ইসোফেজিয়াল ভ্যারিসেস কন্ট্রোল করতে পারি। আমরা সবাইকে মানে দেখ এই পার্টটা মানে তোদের সিএলডির সবকটা কমপ্লিকেশন ডিটেলসে পড়বি, কারণ প্রতিটা আলাদা করে কোশ্চেন হতে পারে। ইসোফেজিয়াল ভ্যারিসেসের ম্যানেজমেন্টে যদিও আমার প্রোটন পাম্প ইনহিবিটরের কোনো রোল নেই, তাও আমি মানে প্রত্যেককেই পিপিআই দিয়ে রাখবো 1 নম্বর। 2 নম্বর সবসময় শুরু করবি যে এবিসিডি করে, মানে আমার মানে যাতে আমার ব্লাড প্রেশার স্টেবিলাইজেশন হয়, পেশেন্টের এয়ারওয়ে সিকিউরড হয়, বাকি অন্যান্য অ্যাসপেক্টগুলোকে মেনশন করি। তারপরে 2 নম্বর হচ্ছে কি পিপিআই সবাইকে দেব। 2 নম্বর কি করব, আমার এখানে বিটা ব্লকারের একটা রোল আছে। বিটা ব্লকার ভ্যারিসিয়াল ব্লিডিংকে আটকায়। ঠিক আছে, আচ্ছা বিটা ব্লকার দেব, এটা অনেক ক্ষেত্রে ভ্যারিসিয়াল ব্লিডিংকে বন্ধ করে। 2 নম্বর যাদের আমি ব্লিডিং হচ্ছে সবাইকে আমি একটা অ্যান্টিবায়োটিক্স দেব। অ্যান্টিবায়োটিক্স কি হয়, আমার ধর মনে কর এটা ব্লিডিং হয়ে গেছিল, ব্লিডিং হওয়ার পর নিজে থেকেও তো একটা ক্লট ফর্ম করে ব্লিডিংটা বন্ধ করে। এই জায়গাটায় ক্লটটা যদি ইনফেক্টেড হয়, ডিসলজড হয়, সেখান থেকে রিব্লিডিং হবে। এই রিব্লিডিং এর রিস্কটাকে কমায় অ্যান্টিবায়োটিক, তাই আমি একটা অ্যান্টিবায়োটিক দেবো। 3rd জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আমরা চুজ করব। আচ্ছা, তারপর কি দেব, তার সঙ্গে আমি দিতে পারবো হচ্ছে অক্টিওটাইড আর টার্লিপ্রেসিন। এই দুটো জিনিস হচ্ছে আমার ভ্যারিসিয়াল ব্লিডিং এর জন্য স্পেসিফিক্যালি ইউজ করা হয়। হ্যাঁ, ভেসোপ্রেসিন অ্যানালগ, দে আর ভেসোপ্রেসিন অ্যানালগস। এমনি ভেসোপ্রেসিন প্লেন কেন দেওয়া হয় না, ভেসোপ্রেসিন হ্যাজ ভেরি শর্ট হাফ লাইফ, দ্যাটস ওয়াই উই প্রেফার লঙ্গার অ্যাক্টিং অ্যানালগস অফ ভেসোপ্রেসিন। সেই হিসাবে আমরা অক্টিওটাইড ইউজ করি, টার্লিপ্রেসিন ইউজ করি। ডোজে যাওয়ার দরকার নেই, এজেন্টগুলোর নাম যেন থাকে। আচ্ছা, তারপর কি স্যাংস্টেকেন ব্ল্যাকমোর টিউব। যদি আমার ম্যাসিভ ব্লিডিং হচ্ছে সেই ক্ষেত্রে আমাকে আমার সেন্টারে এন্ডোস্কোপি করে ওই ভ্যারিক্সটাকে ব্লক করার কোনো মেজার্স নেই, সেই ক্ষেত্রে আমরা স্যাংস্টেকেন ব্ল্যাকমোর টিউব লাগিয়ে সেটাকে ইনফ্লেট করে আমরা হায়ার সেন্টারে ট্রান্সপোর্ট করতে পারি। এটা হলো স্যাংস্টেকেন ব্ল্যাকমোর টিউব। এটা তোদের বিভিন্ন মানে ছবি দিয়ে যে কোশ্চেনগুলো আসে সেখানে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর এরপর আসছে এন্ডোস্কোপির রোল। এন্ডোস্কোপি আমি আপার মানে ভ্যারিসিয়াল ব্লিডিংয়ে কবে করব। যদি একটা মেজর ভ্যারিসিয়াল ব্লিডিং হয়, বলা হচ্ছে উইদিন 24 আওয়ার্স আমাকে এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি সার্ভস বোথ পারপাসেস, ডায়াগনস্টিক পারপাসেস অ্যাজ ওয়েল অ্যাজ থেরাপিউটিক পারপাসেস। ডায়াগনস্টিক পারপাসে কিভাবে ইউজ করছি না, আমার ভ্যারিক্সটা কোথায় আছে, গ্যাস্ট্রিক ভ্যারিক্স না ইসোফেজিয়াল ভ্যারিক্স, সেইটার ব্লিডিং চান্স কতটা আমার মানে সেটা আমরা ওখান থেকে আমরা বুঝতে পারবো। একটা ডায়াগনস্টিক পার্ট গেল, আর গেল থেরাপিউটিক পার্ট। আমরা এখানে যেটা করতে পারি, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন, মানে এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল 2 রকম থেরাপি হয়। একটা হচ্ছে ব্যান্ড লাইগেশন করা যায়, মানে একটা গার্ডারের মতো এক ধরনের রাবার ব্যান্ড থাকে, সেটা দেখে দেখে যেখানে আমার ভ্যারিক্সটা ফুলে আছে সেইটাকে লোকেট করে তার উপর আমি মানে ব্যান্ডটা লাগিয়ে দিতে পারি যাতে আমার ওই ভেসেলটা লাইগেট হয়ে যায়, এইটা একটা হয়। আর কিছু ক্ষেত্রে স্ক্লেরোথেরাপি করা হয়, মানে কোনো স্ক্লেরোসিং এজেন্টকে আমি পুশ করে সেই জায়গাটাকে আমি করতে পারি। ইউজুয়ালি গ্যাস্ট্রিক ভ্যারিসেসের ক্ষেত্রে আমরা স্ক্লেরোথেরাপি করি, আর ইসোফেজিয়াল ভ্যারিসেস বা যেই গ্যাস্ট্রিক ভ্যারিসেসগুলো আমার ইসোফেগাসের কাছাকাছি তাদেরকে আমরা ব্যান্ডিং করতে পারি। ঠিক আছে, বডি বা অন্যান্য জায়গাতে ইউজুয়ালি স্ক্লেরোথেরাপিও করা যায়। এই মোডালিটিটায় যাওয়ার দরকার নেই, তোদের দুটো বলতে হবে যে আমার এই মেথড আছে। আর এখানে দাঁড়া, এর মধ্যে রেড স্পট টার্মটা খুব ভালো করে খেয়াল করবি। রেড স্পট ইন্ডিকেট করে যে
মানে এর পরেই ব্লিডিংটা শুরু হবে, মানে জাস্ট কোন কোন ভেসেলটা ব্লিড করবে সেটা আমাদের খুব ভালো ইন্ডিকেটর দেয় এই রেড ডট, রেড স্পট, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। আর এখানে মনে রাখবি যে ক্রিটিক্যাল ভ্যালু পোর্টাল প্রেসার পিপিএইচ, যেটা পোর্টাল প্রেসার গ্রেডিয়েন্ট পিপিজি যেটা বলছিলাম, মোর দ্যান 10-এ ভ্যারিক্স ফরমেশন হয়, মোর দ্যান 12-এ ব্লিডিং হওয়ার রিস্কটা বাড়ে, ঠিক আছে। এই ভ্যালু দুটোকে মনে রাখবি। হ্যাঁ, আচ্ছা, অ্যাসাইটিসের ডেফিনেশন, অ্যাসাইটিসের প্যাথোফিজিওলজি, মানে কিভাবে অ্যাসাইটিস ফরমেশন হয় ডিটেলসে পড়বি। আচ্ছা, অ্যাসাইটিস ফরমেশনের যে কাট অফ ভ্যালুটা সেটা কিন্তু 12, হ্যাঁ। পোর্টাল প্রেসার গ্রেডিয়েন্ট মোর দ্যান 12-এ ইউজুয়ালি অ্যাসাইটিস দেখা যায়। আচ্ছা, এরপরে আসছি দুটো জিনিস, যে প্যারাসিন্থেসিস প্রসিডিওর, কিভাবে প্যারাসিন্থেসিস করব, প্যারাসিন্থেসিসের কি কি টার্ম আছে, আর প্যারাসিন্থেসিসের ইন্টারপ্রিটেশন কিভাবে করব, এইটা একটা। আর হচ্ছে অ্যাপ্রোচ টু এ কেস অফ অ্যাসাইটিস, এইটা বলে আজকে তোদের শেষ করব। প্যারাসিন্থেসিস মানে কি? হ্যাঁ, ট্যাপিং অফ অ্যাসাইটিস ফ্লুইড, তাকে আমরা প্যারাসিন্থেসিস বলি, তাই তো। আচ্ছা, এবার প্যারাসিন্থেসিস সময় সবসময় মনে রাখবি যে আমার লোকেশন, কোন কোন জায়গায় আমরা প্যারাসিন্থেসিস করি। আমার অনেকগুলো লোকেশনেই করা যায়, দু রকম প্যারাসিন্থেসিস হয়। একটা হয় হচ্ছে ব্লাইন্ড প্রসিডিওর, যেটা আমরা সবসময় মানে যেটা বাইরে করা হয়, আর একটা আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড প্রসিডিওর। গাইডেড প্রসিডিওর প্রেফার্ড ইন স্মল অ্যামাউন্ট অফ অ্যাসাইটিস, বা যাদের ক্ষেত্রে অন্য কোনো ইন্টেস্টাইনে অনেকদিন স্টুল পাস ঠিক মতো করছে না, ভিসরা পারফোরেশনের রিস্ক আছে, এইসব ক্ষেত্রে আমরা গাইডেড ট্যাপিং করি, মানে গাইডেড অ্যাসাইটিস ট্যাপিং করি, ঠিক আছে। গাইডেড অ্যাসাইটিস ট্যাপিং এর জন্য সাইটটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ আন্ডার ভিজুয়ালাইজেশন আমরা করছি, সেজন্য দেখে দেখে করতে পারছি। আর যদি আমাদের ব্লাইন্ড প্রসিডিওর করতে হয়, সবসময় মনে রাখবি আম্বেলিকাস থেকে রাইট সাইডে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, তাকে আমরা একটা লাইন ড্র করব, ইমাজিনারি লাইন ড্র করব, তার লোয়ার 1/3 প্রেফার্ড সাইড, ঠিক আছে। আমরা আম্বেলিকাস থেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন রাইট সাইডে, তাতে একটা লাইন ড্র করব, হ্যাঁ, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে একটা লাইন ড্র করব, তার মধ্যে লোয়ার 1/3টাকে আমরা প্রেফার করি। কেন প্রেফার করি না, ওখানে আমার লার্জ গার্ডটা ওখানে সিকামের দিকে ঘুরে যায়, তার জন্য ওই জায়গাটা ফ্রি থাকে, এইটা একটা কারণ। আর 2 নম্বর কারণ, রাইট সাইডের যে প্যারাকোলিক গাটারটা আছে, দ্যাট ইজ মোর ডিপ কম্পেয়ার টু লেফট সাইড, এই জন্য এই সাইডে ফ্লুইড অ্যাকুমুলেশনটা বেশি হয় রাইট সাইডে, এই জন্য আমরা রাইট সাইডে চুজ করি, ঠিক আছে। এই সাইডটাকে আমরা চুজ করলাম। এছাড়া রাইট ফ্ল্যাঙ্কও আমরা চুজ করতে পারি। তাহলে আমার প্রেফার্ড সাইড কি, আমি যেটা বললাম ইমাজিনারি লাইন, তার নিচের পার্টটা বেস্ট সাইড, আর সেকেন্ড সাইড কোনটা, রাইট ফ্ল্যাঙ্ক। আচ্ছা, 1 নম্বর। এরপরে আমি সাইড চুজ করে নিলাম, তারপর কি করব, আমি প্রপারলি অ্যান্টিসেপটিক ড্রেসিং ড্রেপিং যা যা করার সেগুলো করব। তারপরে আমি ট্যাপিং করব। ট্যাপিং করার সময় আমাদের একটা জেড টেকনিক অ্যাপ্লাই করা হয়, মানে আমরা ঢুকবো একটা প্লেনে, তারপর ডিরেকশন চেঞ্জ করে আমি ঢুকবো। তাহলে কি হবে, এই দুটো লেয়ারের মধ্যে যে সেপারেশনটা হবে, সেইটা একটা সিঙ্গেল লাইন হবে না, তারপরে একটা ফ্ল্যাপের মতো কাজ করে আমি যখন বার করে নেব তখন আর লিক করবে না ফ্লুইড, ঠিক আছে। আমি প্যারালালি ঢুকলাম এভাবে, তারপর ডিরেকশন চেঞ্জ করে আমি নিলটাকে ঢোকাবো, ঠিক আছে। এটাকে বলে জেড টেকনিক। জেড টেকনিকের অ্যাডভান্টেজ কি, যখন আমি নিডলটা বার করে দেবো তখন আর একটা সিঙ্গেল ট্র্যাক ফর্ম হবে না, তখন একটা জিগজ্যাগ ট্র্যাক ফর্মেশন হবে, যেটাকে আমার ইন্টারঅ্যাবডোমিনাল মাসেলগুলো অ্যাপোজ করে গিয়ে ওই ট্র্যাকটাকে অবলিটারেট করে দেবে, ঠিক আছে। এটাকে বলে জেড টেকনিক। হ্যাঁ, এটা তো প্র্যাকটিক্যালের সময় জিজ্ঞেস করতে পারে, তখন জেড টেকনিক টার্মটা ইউজ করবি। জেড টেকনিক অ্যাপ্লাই করে আমি ট্যাপিং শুরু করলাম। এবার ট্যাপিং শুরু করার সময় কি করতে হবে, আমি একটা ফ্লুইড মানে একটা নিডল দিয়ে পাংচার করলাম, তার পিছনে একটা টিউব লাগিয়ে দিলাম, টিউবে কালেকশন হলো। এরপরে কোশ্চেনটা আসছে আমি কতটা কালেকশন করব, ঠিক আছে। এইখানে দুটো জিনিস আছে, যদি আমার সিএলডি পেশেন্ট হয়, ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট হয়, তাদের ক্ষেত্রে আমি প্রচুর পরিমাণে ফ্লুইড একবারে বার করতে পারবো না, তাহলে পেশেন্টের ব্লাড প্রেসার ফল করবে, কিডনি ফাংশন ডিটেরিওরেট করতে পারে, এসব হতে পারে, ঠিক আছে। সেই জন্য এখানে দুটো টার্ম আছে, একটাকে বলে লার্জ ভলিউম প্যারাসিনথেসিস। লার্জ ভলিউম প্যারাসিনথেসিস মানে
একটে গো আমি 5 লিটারের বেশি যদি ফ্লুইড ট্যাপ করি তাকে বলে লার্জ ভলিউম প্যারাসিন্থেসিস। ঠিক আছে, যদি আমাকে লার্জ ভলিউম প্যারাসিন্থেসিস করতে হয় তাহলে আমাকে প্যারালালি একটা অ্যালবুমিন চালিয়ে রাখতে হবে। ঠিক আছে, যেই অ্যালবুমিনটা কি করবে, আমার অনকোটিক প্রেসার বজায় রাখবে। অনকোটিক প্রেসার থাকার জন্য আমার ব্লাড প্রেসার ফল করবে না, আমার কিডনি ইনজুরি বা এগুলোকে প্রিভেন্ট করবে। ঠিক আছে, বুঝতে পারলি? 5 লিটারের বেশি অ্যাট এ টাইম যদি আমরা ড্র করি তাকে আমরা বলি লার্জ ভলিউম প্যারাসিন্থেসিস। ঠিক, আচ্ছা, বিভিন্ন কেসে আমাদের লার্জ ভলিউম প্যারাসিন্থেসিস রিপিটেডলি করতে হয়। সেগুলোর কজ তোরা পাবি রিফ্র্যাক্টরি অ্যাসাইটিসের পার্টটা যদি পড়িস তখন দেখতে পাবি। ট্রিটমেন্ট অফ রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস ইজ লার্জ ভলিউম প্যারাসিন্থেসিস। আচ্ছা, এবার আমি অ্যাসাইটিসের ফ্লুইড তো পেলাম, এবার ফ্লুইডটা থেকে আমি কি বুঝবো? মানে আমার তো রিপোর্টটা করার উদ্দেশ্য তো দুটো, একটা হলো থেরাপিউটিক পার্ট, একটা হলো ডায়াগনস্টিক পার্ট। ডায়াগনস্টিক পার্টটা আগে বলি, থেরাপিউটিকটা তারপর বলছি। ডায়াগনস্টিক পার্টের মধ্যে সবার আগে দেখবো ফ্লুইডের অ্যাপিয়ারেন্স। ফ্লুইডটা ক্লিয়ার স্ট্র কালার্ড কিনা। যদি ক্লিয়ার স্ট্র কালার্ড হয় দ্যাট ইজ নর্মাল কালার। এর অল্টারেশন কি হতে পারে? হ্যামারেজিক হতে পারে। যদি হ্যামারেজিক হয় সেটা ক্যান্সারের দিকে বেশি যায়, 1 নম্বর। 2 নম্বর কি হতে পারে? দ্যাট ক্যান বি টার্বিড ইন কালার। টার্বিড মানে একটা হচ্ছে ওর মধ্যে কিছু সেডিমেন্টেশন আছে, ঘোলা ঘোলা মতো একটা ব্যাপার আছে। যদি টার্বিডিটি থাকে, আন্ডারলাইং একটা ইন্টেস্টিনাল পারফোরেশন হওয়ার চান্স বা এই জিনিসগুলো বেশি হয়, বা ইনফেকশন থাকার চান্স এগুলো বেশি থাকে ইন কেস অফ টার্বিড ফ্লুইড অ্যাপিয়ারেন্সে আছে। ঠিক আছে, এটা হতে পারে কাইলাস, মানে সাদা দুধের মতো হতে পারে। ঠিক আছে, কাইলাস অ্যাসাইটিস কি হতে পারে? যদি আমার ওখানে একটা মানে লিমফ্যাটিক চ্যানেল কোনো জায়গায় রাপচার হয়, বিভিন্ন ক্যান্সার ইনভলভ করে বা ইনজুরির জন্য লিমফ্যাটিক চ্যানেলটা হচ্ছে ওখানে ওপেন করেছে, সেরকম ক্ষেত্রে কাইলাস অ্যাসাইটিস হতে পারে। তাহলে প্রথমে কি গেল? আমার অ্যাপিয়ারেন্স, অ্যাসাইটিক ফ্লুইডটার অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আসবে? অ্যাসাইটিস ফ্লুইডের টিসি ডিসি এই লেভেলগুলো দেখতে হবে। অ্যাসাইটিস ফ্লুইডের টোটাল কাউন্ট আর ডিফারেন্সিয়াল কাউন্টটা খুব ইম্পর্টেন্ট। যদি দেখি অ্যাসাইটিক ফ্লুইডের নিউট্রোফিল মানে পিএমএন, পলিমরফোনিউক্লিয়ার নিউট্রোফিলস, পিএমএন এর সংখ্যা যদি 250-র বেশি হয় পার মিলিমিটার কিউব, তাকে আমরা কি বলি? স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল এসবিপি পেরিটোনাইটিস। এসবিপি মানে বুঝতে পেরেছিস? কাউন্টের ইম্পর্টেন্স এরপর চলে আসছে টোটাল কাউন্ট। টোটাল কাউন্ট ইফ মানে টোটাল কাউন্টের মধ্যে নিউট্রোফিল ফ্র্যাগমেন্টটা মানে পিএমএন ফ্র্যাগমেন্টটা যদি মোর দ্যান 250 হয়, দ্যাট ইজ টার্মড অ্যাজ এসবিপি, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। ঠিক আছে, আচ্ছা, টিসিটা চলে এলো। টিসিতে আর কি কি থাকতে পারে? টিসিতে ইউজুয়ালি আমার যে প্লুরাল ফ্লুইডটা হয় বা অ্যাসাইটিক ফ্লুইড হয়, এইগুলো হচ্ছে মেনলি লিম্ফোসাইটিক হয়। এতে যদি নিউট্রোফিল ফ্র্যাগমেন্টটা বেড়ে যায় তখন আমরা এসপিপি বলছি। আচ্ছা, আর এখানে আমরা পেতে পারি কি? ম্যালিগন্যান্ট সেল পেতে পারি। হ্যাঁ, ইন কেস অফ ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্ট এম সেলস, দে আর কল্ড এম সেলস, ম্যালিগন্যান্ট সেলস ক্যান বি প্রেজেন্ট ইন অ্যাসাইটিক ফ্লুইড। আচ্ছা, টিসির পার্টটা হয়ে গেল। এরপর কি আছে? এরপর মাইক্রোস্কোপি। ইউজুয়ালি স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসে মানে যেখানে আমার কোনো ইন্টেস্টিনাল পারফোরেশন নেই বা কোনো সার্জিক্যাল কজ নেই, শুধুমাত্র সিএলডির জন্য অ্যাসাইটিস হয়েছে, এবং শুধুমাত্র সিএলডির তে অ্যাসাইটিসে কি হয়? প্রোটিনের পার্সেন্টেজটা খুব কম থাকে। তার ফলে কি হয়? যে ব্যাকটেরিয়াগুলো খুব সহজে ইন্টেস্টাইন থেকে মাইগ্রেট করে অ্যাসাইটিক ফ্লুইডে চলে আসে এবং তারা অ্যাসাইটিক ফ্লুইডের একটা ইনফেকশন করে, যেটাকে এসপিপি বলে। সেই ক্ষেত্রে ইউজুয়ালি সিঙ্গেল প্যাথোজেন পাওয়া যায়। যদি আমি গ্যামস্টেন করি আমি সিঙ্গেল প্যাথোজেন পাবো, কালচারেতে একটাই অর্গানিজম আইসোলেট করতে পারবো। যদি মোর দেন ওয়ান অর্গানিজম আইসোলেটেড হয় অ্যাসাইটিক ফ্লুইডের ট্যাপিংয়ে, ধরে নেওয়া হয় দ্যাট ইজ নট স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে নিজে থেকেই ইনফেকশনটা এসেছে, গাট থেকে মাইক্রোব্যাকটেরিয়াগুলো ট্রান্সলোকেট করেছে, গাটের ওয়ালকে ভেদ করে অ্যাসাইটিক ফ্লুইডে এসে ইনফেকশন করেছে। যদি আমরা সিঙ্গেল প্যাথোজেন পাই তবে আমরা বলবো যে হ্যাঁ মানে নিজে থেকেই হয়েছে। যদি মোর দ্যান মানে ওয়ান প্যাথোজেন আমরা কালচারে আইসোলেট করতে পারি অ্যাসাইটিক ফ্লুইড থেকে, তখন আমরা ধরে নেব আন্ডারলাইং পারফোরেশন বা কোনো সার্জিক্যাল কজ আছে ইনফেকশনটার,
তখন তাকে আর আমরা এসবিপি বলতে পারবো না, ঠিক আছে? তখন আমরা বলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, মানে এই অ্যাসাইটিসটা হয়তো হয়েছে সিএলডির কারণে, কিন্তু ইনফেকশনটা ডিউ টু আ সেকেন্ড কজ, দ্যাট ইজ আ প্যাথোলজি সার্জিক্যাল কজ, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স হলো, টিসিডিসি হলো, মাইক্রোবায়োলজি হলো। এবার আসছি বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে আমরা কি কি প্যারামিটার দেখব? বায়োকেমিস্ট্রিতে আমি দেখব দুটো প্যারামিটার, একটা অ্যাসাইটিস ফ্লুইডের মধ্যে অ্যালবুমিন কত, প্রোটিন কত, আর সেরামের প্রোটিন কত, সরি সেরামের অ্যালবুমিন কত। এই দুটো জিনিসকে আমি দেখে ক্লাসিফাই করব। প্রথমে আমি কি করব, স্যাগ ক্যালকুলেট করব, সেরাম অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিন গ্রেডিয়েন্ট, সেরাম অ্যালবুমিন মাইনাস অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিন, ঠিক আছে? প্রথমে এটা করব। যদি স্যাগটা মোর দেন 1.1 এর বেশি হয়, দেন ইট ডিনোটস পোর্টাল হাইপারটেনশন, ঠিক আছে? স্যাগ মোর দেন 1.1 মিনস পোর্টাল হাইপারটেনশন, স্যাগ লেস দেন 1.1 মিনস নট পোর্টাল, মানে the cause of ascites is anything but portal hypertension, ঠিক আছে? প্রথমে স্যাগ দেখলাম, স্যাগের পর কি দেখবো, আমি অ্যাসাইটিক ফ্লুইডের মধ্যে কতটা প্রোটিন আছে সেটা দেখব, ঠিক আছে? এবার ভাব, হাই স্যাগ লো প্রোটিন অ্যাসাইটিস ইজ এ, মানে যদি তুই বলিস যে এই অ্যাসাইটিসটা হাই স্যাগ লো প্রোটিন অ্যাসাইটিস, তার মানে তুই বলতে চাইছিস এটা পোর্টাল হাইপারটেনশন, আর কজ অফ পোর্টাল হাইপারটেনশন ইজ ক্রনিক লিভার ডিজিজ, ঠিক আছে? মানে ইজ সিরোসিস। কি হয়, এই প্রোটিনটা অ্যাসাইটিক ফ্লুইডে আসছে কি করে? আমার পোর্টাল ভেন, আমার হেপাটিক ভেন আর পোর্টাল ভেনের মধ্যে তো সাইনোসয়েডটা আছে। এই সাইনোসয়েডটা যদি একটা ফাইব্রোসিস হয়ে গিয়ে কভার হয়ে গিয়ে থাকে, মানে আমার যদি সিরোটিক হয়, তাহলে কি হবে, আমার এখান দিয়ে প্রোটিন লিকটা ভালো হবে না, প্রোটিন কম লিক করবে, তাই তো? যদি আমার এখানটা একটা ফাইব্রোসিস দিয়ে কেসিং হয়ে থাকে, তাহলে আমার প্রোটিন লিকটা কম করবে। তার মানে কি হয়েছে, সিরোসিসের ক্ষেত্রে আমি প্রোটিন লিকটা কম পাবো। যদি এখানে আমি প্রোটিন লিকটা বেশি হয়, অ্যাসাইটিক ফ্লুইডে প্রোটিনটা কোত্থেকে আসছে? প্লাজমা থেকেই আসছে। যদি এখানে প্রোটিনটা বেশি লিক করে, মানে আমার অ্যাসাইটিক ফ্লুইডে প্রোটিনটা বেড়ে যায়, তার মানে হচ্ছে কি, আমার এই সাইনোসয়েডটা হেলদি আছে, মানে আমার কজটা যেখানেই থাক, পোর্টাল হাইপারটেনশনের কজটা যেখানেই থাক, সাইনোসয়েডের মধ্যে নেই। বোঝা গেল? মানে আমি প্রোটিন দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েট করছি, আমার প্রথমে স্যাগ দিয়ে ক্লাসিফাই করলাম পোর্টাল হাইপারটেনশন আছে না নেই, এরপরে আমি অ্যাসাইটিক ফ্লুইডের প্রোটিন দিয়ে ক্লাসিফাই করব এই পোর্টাল হাইপারটেনশনের কজটা কোথায়, এটা কি সাইনোসয়েডের মধ্যে না সাইনোসয়েডের বাইরে, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিই, সাইনোসয়েডের মধ্যে যদি আমার থাকে, যেটা আমার টিপিক্যাল সিরোসিসে হয়, যেটা হাই স্যাগ মানে লো স্যাগ হাই প্রোটিন অ্যাসাইটিস, সরি হাই স্যাগ লো প্রোটিন অ্যাসাইটিস, সেই ক্ষেত্রে কি কজ আছে, একটা হচ্ছে সিরোসিস, একটা লেট বার্চিয়ারি সিনড্রোম, আর একটা হচ্ছে ম্যাসিভ লিভার মেটাস্টেসিস। এই তিনটে কজে হয়, ঠিক আছে? আর তার পরের কজটা কি, পোর্টাল হাইপারটেনশন আছে কিন্তু তার কজটা সাইনোসয়েডের মধ্যে নেই, তার আন্ডারে কি কি আসছে, আর্লি বার্চিয়ারি সিনড্রোম, আইভিসি অবস্ট্রাকশন, সাইনোসয়েডাল অবস্ট্রাকশনটা ঢোকানো আছে, ওটাকে এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তোরা ওপরে দুটোই মনে রাখবি, আর সঙ্গে মনে রাখবি যে আমার রাইট হার্ট ফেলিওরের কজগুলো এর মধ্যে থাকবে। আর লো স্যাগ অ্যাসাইটিসের মধ্যে কি কি আসবে, লো স্যাগ মানে কি, আমার যতটা অ্যামাউন্টের প্রোটিন, মানে যতটা অ্যামাউন্টের অ্যালবুমিন ভেসেলের মধ্যে আছে, প্রায় সিমিলার অ্যামাউন্টের প্রোটিন বাইরে আছে বা অ্যালবুমিন বাইরে আছে, তার মানে এইগুলো হচ্ছে মানে আদার কজেস অফ
অ্যানাসার্কা, অন্যান্য অ্যানাসার্কার যে কজগুলো আছে লিভার কজ বাদ দিয়ে সেইগুলো ইউজুয়ালি এই লোসাক অ্যাসাইটিসের কারণ হয়। দেখ কিডনির কজগুলো এর মধ্যে আছে, টিউবারকুলোসিস, পেরিটোনিয়াল কার্সিনোম্যাটোসিস অবশ্যই বলবি, প্যানক্রিয়াটাইটিস অবশ্যই বলবি। এর মধ্যে পেরিটোনিয়াল কার্সিনোম্যাটোসিসে কি হয়, পেরিটোনিয়ামটা পুরো লাইনড হয়ে যায় বিভিন্ন কার্সিনোমা সেল দিয়ে। তারা খুব লিকি, তারা প্রোটিন লিক করে অ্যাক্টিভলি, তারা ভেতরের প্রোটিনটা বাড়িয়ে দেয়। এই টেবিলটা ভালো করে মুখস্থ করবি। ম্যানেজমেন্টগুলো তো মানে বেশ ইজি, তোরা পড়ে পড়ে নিয়ে করবি। এসবিপি ডেফিনেশন তোদেরকে রিভাইজ করালাম আজকে। রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস মানে আমার যখন একটা পেশেন্টের প্রচুর অ্যাসাইটিস থাকবে তখন আমার একটা ট্রিটমেন্ট গোল আছে, পার ডে কতটা ওয়েট লস করতে হবে। যদি দেখি আমি হাইয়েস্ট লেভেল অফ মানে ডায়োটিক্স ইউজ করছি তাতেও আমার অ্যাডিকুয়েট ওয়েট লস হচ্ছে না, অ্যাসাইটিসটা ঠিকমতো কমছে না, সেই ক্ষেত্রে আমরা রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস বলি। হেপাটোরেনাল সিনড্রোম, এটা আলাদা করে শর্ট নোট আসতে পারে এবং তোদের মডিউলে মেনশন করা আছে, মানে হেপাটোরেনাল সিনড্রোম আর তোদের হেপাটিক এনসেফালাইটিস আলাদা করে মেনশন করা আছে। এই দুটো খুব সহজে তোর হচ্ছে কোশ্চেনের জায়গা থাকতে পারে। হেপাটোরেনাল সিনড্রোমের ডেফিনেশন পড়বি, হেপাটোরেনাল সিনড্রোমের ডেফিনেশন খুব সহজ করে মনে রাখবি, একেআই এর ডেফিনেশনটাই বলতে হবে। একেআই এর যে ডেফিনেশনটা তোরা পড়েছিস সেই ডেফিনেশনটাই আছে। পার ডে কতটা করে বাড়বে, আর পার ডে কতটা করে বাড়ে একেআই এ? হ্যাঁ, ইন কনটেক্সট অফ সিএলডি, তাকেই আমরা বলি হেপাটোরেনাল সিনড্রোম। আচ্ছা, হেপাটোরেনাল সিনড্রোমের প্যাথোজেনেসিসও কোশ্চেনে আসতে পারে, আস্তে আস্তে পড়ে নিস। আচ্ছা, বাট হেপাটিক এনসেফালাইটিস ভালো করে পড়বি। হেপাটিক এনসেফালাইটিস হচ্ছে এর কেন হয়, প্যাথোফিজিওলজি, প্যাথোজেনেসিস কি আছে সেগুলো সব পড়বি, ঠিক আছে। আর এর পরে চলে যাও, এই ওয়েস্ট হ্যাভেন ক্লাসিফিক ক্রাইটেরিয়াটা পড়ে নিবি। হ্যাঁ, ওয়েস্ট হ্যাভেন ক্রাইটেরিয়ার এই সাইডে কোভার্ট ওভার্ট যেটা লেখা আছে ওইটা ওয়েস্ট হ্যাভেনের মধ্যে নেই। 1 to 4 গ্রেডিংটা ওয়েস্ট হ্যাভেন ক্রাইটেরিয়ার মধ্যে আছে, এইটা তোদের সুবিধার জন্য টেবিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে মনে রাখবি যে আর্লি ফিচার্স কি কি, একদম গ্রেড 1 ফেড 1-এ কি পাওয়া যায়, অল্টার্ড স্লিপ অ্যাওয়েক সাইকেল, অ্যাটেনশন স্প্যান কম, এই জিনিসগুলো এখানে আছে। গ্রেড 2-তে কি আছে, অ্যাস্টেরেক্সিস আছে, সবসময় দেখ বোল্ড করে লেখা আছে, ওই কটা পয়েন্ট মনে রাখবি। আর গ্রেড 4টা হচ্ছে কোমা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেপাটোসেলুলার কার্সিনোমা তোদের এমন কিছু আসবে না। আর দুটো স্কোরিং, স্কোরিং এর ভেতরে ডিটেলস জানার দরকার নেই, চাইল্ড টার্কট, পাগ স্কোর আর মেল্ট স্কোর, এই দুটো স্কোরিং আছে, এই দুটো মনে রাখবি। এই দুটো থেকে বিভিন্ন রকম ফর্মের কোশ্চেন পরে আসতে পারে, ঠিক আছে। চল, মোটামুটি ওভারভিউ একটা করে দেওয়া হলো। এর মধ্যেই তোর যা লং কেস শর্ট কেস থাকে ইউজুয়ালি এর মধ্যেই থাকে, এর বাইরে চট করে লং কেস বা আসে না, এর বাইরে এমসিকিউ আসে মেনলি। হেপাটাইটিস থেকে এমসিকিউ মেনলি আসে, হেপাটাইটিস থেকে লং কোয়েস্ট চট করে দেয় না। আর হেপাটাইটিস বি বা সি সেগুলো এমডিতে লং কেস হয়, তোদের ক্ষেত্রে হওয়ার চান্সটা কম্পারেটিভলি কম।